বিপুল বৈদেশিক ঋণ পরিশোধ ও বাণিজ্য সম্প্রসারণের চাপ নতুন সরকারের সামনে। চলমান সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রমজানে লাগামহীন নিত্যপণ্যের বাজার। লেবুর হালি ১০০ টাকার ওপরে চড়া ফলের দাম। হিমশিম ক্রেতা, সরবরাহ পর্যাপ্ত, দাবি বাণিজ্যমন্ত্রীর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রঙে রেখায় ভালোবাসার আলপনা। শীত বিদায় নেয়, বাড়ছে মশার উৎপাত। অতিষ্ঠ রাজধানীবাসী। শুরুতে ব্যবস্থা না নিলে এবারও ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। বগুড়ায় ঝগড়া থামাতে বলায় কাল হলো স্কুল শিক্ষার্থীর। ছুরিকাঘাতে হত্যা। যশোরে দুর্বৃত্তের হামলায় গ্রাম্য চিকিৎসক নিহত। এবং 10 দিনের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে, হুঁশিয়ারি তেহরানের। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে কঠিন অর্থনৈতিক বাস্তবতায়। ঊর্ধ্ব মূল্যস্ফীতি, নিম্ন প্রবৃদ্ধি, ব্যাংক খাতে রেকর্ড খেলাপি ঋণ, দুর্বল আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার, আমানতকারীদের চাপ এবং বিপুল বৈদেশিক ঋণের বোঝা এখন অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক কাঠামোর শক্তিশালী ভিত করতে এগিয়ে নিতে হবে চলমান সংস্কার কাজ। কঠোর হতে হবে অর্থ পাচার রোধে। অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যেই ২০২৪ সালের ৫ই আগস্ট পালিয়ে যায় শেখ হাসিনার সরকার। লাগামহীন মূল্যস্ফীতি, রিজার্ভের ধারাবাহিক পতন, ডলার বাজারে অস্থিরতা, বিপুল বাণিজ্য ঘাটতি আর তীব্র তারল্য সংকট মোকাবিলা করতে হয় ডক্টর ইউনূসের সরকারকে। রেমিটেন্স, রিজার্ভ সহ কয়েকটি খাতে উন্নতি হলেও তারেক রহমানের সরকারকেও মোকাবিলা করতে হবে আর্থিক খাতের কঠিন চ্যালেঞ্জ। বিপুল খেলাপি ঋণের বোঝা, কোটি গ্রাহকের আমানত ফেরতের চাপ, নিত্যপণ্যের দামের লাগাম টানার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে নতুন সরকারকে। থাকছে বিপুল বৈদেশিক ঋণ পরিশোধ এবং বিনিয়োগ বাড়িয়ে প্রবৃদ্ধির চাকা সচল রাখার পরীক্ষাও। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক কাঠামো শক্তিশালী করতে দরকার শক্ত আইনি ভিত্তি। এটি নিশ্চিতে এগিয়ে নিতে হবে চলমান সংস্কার কাজ। নতুন সরকারের একটা রাজনৈতিক দর্শন থাকবে। ইন্টারিম গভর্নমেন্টের সব পলিসির সাথে একমত নাও হতে পারে। যদি একমত হয়, এটা এগিয়ে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ। আর যদি একমত না হয়, এটার বিকল্প একটা জিনিস পন্থা দাঁড় করা এবং সেটাকে বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ। অর্থাৎ আর্থিক খাতে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নতুন সরকার তাদের যাত্রা শুরু করবে। আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। এ লক্ষ্যে কর ব্যবস্থাপনায় আনতে হবে আমূল পরিবর্তন। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা মোটামুটি সামনে এসে গেছে। এখন নেক্সট ফেজ হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আনা এবং অর্থনীতিকে আরও চাঙ্গা করে ওঠা। বর্তমান যে ট্যাক্স সিস্টেম আছে, এটাকে ওভারহল করতে হবে। রেডিমেড গার্মেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের শেয়ার এখন 48%। সেখানে ওই শেয়ারটা কমে যাবে, কারণ ভারত অনেক প্রস্তুতি নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আইনের কার্যকর ব্যবহার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং অর্থ পাচার ঠেকানোই হবে নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিতে সদস্য রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও মাহদি আমিন, মন্ত্রিপরিষদ সচিব সহ 7টি মন্ত্রণালয়ের সচিব রয়েছেন এই কমিটিতে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত পরিকল্পনা এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে এই কমিটি। রমজানের দ্বিতীয় আর প্রথম ছুটির দিনে রাজধানীর বাজারে মুদি, ফল, মুরগি ও কাঁচা পণ্যের দোকানগুলোতে ক্রেতার ভিড় থাকলেও দামে স্বস্তি নেই। বাড়তি ভোগ্যপণ্যের দাম।
আকার আর মান ভেদে লেবুর হালি 100 টাকার উপরে, ছোলা বিক্রি হচ্ছে 90 টাকা আর মসুর ডাল 95 টাকায়। আর আগে 95 টাকায় বিক্রি হওয়া চিনির দাম এখন 105 টাকা। তবে তুলনামূলক স্থিতিশীল আছে খেজুরের দাম। এদিকে পরিবহন ব্যয় বাড়ায় ফলের বাজারেও আপেল, কমলা ও মাল্টার দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। রাজধানীতে নিত্যপণ্যের সরবরাহ দামের বিষয়ে জানাতে কারওয়ান বাজার এবং রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই কারওয়ান বাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই যে রমজান এলে কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়া একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তো বাজারে কোনো ধরনের মনিটরিং চলছে কিনা এবং ক্রেতারা কি বলছেন এই দাম বৃদ্ধি নিয়ে, সব মিলে একটু জানতে চাই। দেখেন, ঠিক 1 মাস আগে অর্থাৎ রমজান শুরু ঠিক 1 মাস আগে প্রশাসনের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছিল। সেটি হচ্ছে নিত্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে চিনি, ছোলা, সেই জিনিসগুলো পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাই রমজানে একটি বিষয় নিশ্চিত করা হয়েছিল যে এই ধরনের পণ্যের বাজারে কোনো সংকট তৈরি হবে না, কারণ সরবরাহ একেবারে বেশ পর্যাপ্ত রয়েছে। এবং সেই সময় বিক্রেতাদের সাথেও আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে তাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে, দাম হাতের নাগালেই থাকবে রমজানে। কিন্তু 1 মাস পার হতেই আজকে রমজানের দ্বিতীয় দিন এবং ছুটির দিন, বাজারে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা এসেছেন, কিন্তু ক্রেতাদের মধ্যে যে স্বস্তি, সেই স্বস্তিটা কিন্তু আমরা আজকে দেখতে পারিনি। যে কথাটি দেওয়া হয়েছিল যে রমজানের নিত্যপণ্যের দাম একেবারেই হাতের নাগালে থাকবে, কোনো ধরনের কোনো সরবরাহ সংকট নেই, তাই কোনো দামের সংকট হবে না, দামে কোনো রকমের সমস্যা হবে না। আজকে এসে আমরা দেখছি যে ছোলা বিক্রি হচ্ছে প্রায় 95 থেকে 100 টাকায়, যেটি রমজানে খুবই অত্যন্ত জরুরি একটি পণ্য। প্রতিদিনই সেই জিনিসটা খাওয়া হচ্ছে ইফতারের সময়। এছাড়া সবজির বাজারে গিয়েও আমরা দেখেছি শসা, গাজর, টমেটো, এই যে প্রয়োজনীয় সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলোর দামও কিন্তু আকাশচুম্বী। এখন যখন আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, বিশেষ করে সবজি ছাড়া আমদানি যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে মশলা রয়েছে, ছোলা রয়েছে, তখন তারা বলছেন যে সরবরাহ কিছুটা কম রয়েছে, কিংবা এই জন্য দামটা এখন কিছুটা ঊর্ধ্বগতি। এখানে আসলে কথার সাথে কাজের কোনো মিল গত 1 মাসের ব্যবধানে আমরা খুঁজে পেলাম না। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে তেলের দামেও কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। অনেক বিক্রেতারা দাবি করছেন বিগত বছরের তুলনায় এবছর দাম কিছুটা কম রয়েছে, কিন্তু বাজার ঘুরে দেখা গেছে তুলনামূলকভাবে দাম সেই আগের মতোই আছে, কিংবা বাড়ছে কমছে। আমরা মুরগির দোকানগুলোতে দেখেছি এই জিনিসটি আসলে অনেক বেশি খাওয়া হয় রমজানের এই সময়টিতে, ইফতারের সময় বা ইফতার পরবর্তীর সময়। তখনও কিন্তু দেখা গেছে যে মাত্র 2 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম সেটিও কিন্তু কেজিতে 50 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে, এবং গতকালও কিন্তু এই দামই বিক্রি হয়েছিল, এমনটাও আমরা খবরে পেয়েছি। তো এই যে বাজার অস্থিতিশীল, কিন্তু আজকে ভোক্তার বা কাউকে কিন্তু বাজার মনিটরিং করতে আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখিনি। তাসনুভা, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মীর কাদির রয়েছেন রাজশাহী থেকে। কাদির, ঢাকায় নিত্যপণ্যের বাজার দর শুনছিলাম, রাজশাহীতে কি অবস্থা জানাবেন? কৌড়ি প্রতি বছর রমজান আসলে আমরা দেখতে পাই যে নিত্যপণ্যের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়। এবারও কিন্তু তেমনটি হয়েছে। তবে রমজানে আসলে যে পণ্যগুলো বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা ইফতারি বা সাহরিতে যে পণ্যগুলো বেশি খেয়ে থাকি, সেগুলোর কিন্তু দাম বৃদ্ধি হয়েছে। আমি বিশেষ করে লেবুর দামটা, লেবু যেটা গত সপ্তাহে অর্থাৎ রমজানের আগে 20 টাকা করে হালি বিক্রি হতো, সেটি কিন্তু এখন প্রায় 60 টাকা করে হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া শশার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, শশা কিন্তু প্রায় 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, যেটা দিয়ে আসলে সবাই বিভিন্ন ধরনের ইফতারির জন্য বিভিন্ন ধরনের সবজি বা বিভিন্ন ধরনের চপ বানিয়ে থাকে, সেটা কিন্তু দাম অনেক বৃদ্ধি হয়েছে। এখন কিন্তু বেগুন প্রতি কেজি 100 টাকাতে বিক্রি হচ্ছে। এছাড়া যে ফল আমরা ইফতারি খেয়ে থাকি, বিভিন্ন ধরনের ফল, সেই ফলগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ রমজানের যেই পণ্যগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কিন্তু আসলে দাম বৃদ্ধি হয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে তারা আসলে যেখান থেকে পাইকারিতে কিনতেন, পাইকারি কিনে থাকেন, সেখান থেকে কিন্তু তাদের এখন পাইকারি যে দাম সেটি কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। এই কারণেই মূলত আসলে দামটা বৃদ্ধি হয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কি বলবেন যে বাজার পরিস্থিতি আসলে কেমন দেখছেন? রমজানের আগে কেমন ছিল, এখন বাজারের দামগুলো কেমন? রমজানের আগে যেটা দাম ছিল স্থিতিশীল অনেকটাই ছিল, বাট এই রমজানের চাঁদ ওঠার এই আবহাওয়া বা প্রবাহ আসার সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে বাজারে যেয়ে দেখলাম যে দাম, যেমন দেশি মুরগি 100 টাকা বেড়ে গেল, মাংস
100 টাকা বেড়ে গেল। তারপরে অন্যান্য সবজি, বিশেষ করে ফল ফ্রুটস, তারপরে মিষ্টান্ন সবগুলোই বেড়ে গেল। এর একটা কারণও আমার কাছে মনে হচ্ছে যে আমরা যা দরকার আমার ফ্যামিলির জন্য, আজকে দরকার আমার হাফ কেজি, সেখানে আমি কিনছি 5 কেজি। এটা একটা কারণ। আমরা শুধু অনেক সময় সিন্ডিকেট ওনারা বলছে যে আমরা বেশি দামে কিনছি, এবং আসলে আমি জিজ্ঞেস করছি দাম আজ 100 টাকা বেশি কেন, ওরা বলছে যে আঙ্কেল বা স্যার 100 টাকা আমরা বেশি দিয়ে কিনছি, বেশি দিয়ে বিক্রি করছি। তো এটা একটা কারণ। আর আমাদেরও একটা বদ অভ্যাস, খারাপ অভ্যাস, আমরা বেশি বেশি কিনতে চাই। আমরা আমাদের পরিবর্তন আনলে বাজারও হয়তো অনেকটা, আমার ব্যক্তিগত ধারণা আছে। কৌড়ি, ক্রেতারা যেটি বলছিলেন যে শুধুমাত্র বাজার সিন্ডিকেট না, ক্রেতারা অনেক সময় অনেক বেশি পণ্য কিনে থাকেন, যে কারণে আসলে দাম অনেক সময় বৃদ্ধি হয় আর কি। রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। কাদির, ধন্যবাদ আপনাকে। চাহিদার তুলনায় বেশি মজুদ থাকলেও রোজার আগে থেকেই বেড়েছে ভোগ্যপণ্যের দাম। হঠাৎ এমন অস্থিরতার কারণ হিসেবে আসছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। ক্রেতার এমন অভিযোগের ভিত্তিতে সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামে শুরু হয়েছে অভিযান। কারসাজি করে কেউ দাম বৃদ্ধি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে দেশের শীর্ষ আমদানিকারকদের সিন্ডিকেটের বিরুদ্ধে রমজানের আগে জাহাজকে ভাসমান গুদাম হিসাবে ব্যবহারের অভিযোগ ওঠে। পরে গভীর সাগরে অভিযান শুরু হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রোজার আগেই ফের অস্থিরতা শুরু হয় বাজারে। গত 10 দিনের ব্যবধানে দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। বাজার স্থিতিশীল রাখতে অভিযানে নামে প্রশাসন, বৈঠকে বসে ব্যবসায়ী নেতাদের সাথে। প্রশাসনের কর্মকর্তারা জানান, রমজানের আগেই দাম বেড়েছে সয়াবিন তেল সহ অন্তত 9টি ভোগ্যপণ্যের। কিন্তু ব্যবসায়ীদের দাবি ভিন্ন। তারা বলছেন বাজার স্থিতিশীলই রয়েছে। 4টা পণ্যের দাম আমরা অপরিবর্তিত পেয়েছি, বাট 9টা পণ্যের দাম বেড়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেমন আদার দামটা আমি দেখলাম যে এখানে 100 টাকা বিক্রি হচ্ছে, খুচরা দিয়ে দেখলাম যে 180 টাকা বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম প্রায় 90 টাকা 5 লিটার বোতলে বেড়েছে গত বছরের তুলনায়। কোনো মালের শর্ট নেই এখানে, বরঞ্চ মালের দাম কমতির দিকে আর। যদি কোনো মাল হঠাৎ কিছু আপনারা দেখেন যে মাঝে মাঝে মালের দাম একটু বাড়তে হয়, সেটা কমতে কমতে একটা জিনিসের কারেকশন হবে, সেটা হইতে পারে। প্রতি বছর রোজার আগে মূল্য বৃদ্ধির এই প্রবণতাকে সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন। কৃত্রিম সংকট তৈরি করে আমাদেরকে বেশি দাম নেওয়ার যে প্রবণতা, এগুলো কিন্তু থেকে গেছে। জেলা প্রশাসন অথবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকিতে যায়, তারা বলে যে দাম স্বাভাবিক, কিন্তু যারা ক্রেতা তারাই জানে আসলে কি পরিমাণ দাম বেশি দিতে হচ্ছে। কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নতুন বাংলাদেশে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই, এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি সবাই তার দায়িত্বশীল আচরণ করবে। আমরা আমাদের যে গোয়েন্দা সংস্থা, আমাদের মোবাইল টিম, তারাও কাজ করে যাচ্ছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসলেই আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করব। কারসাজির কারণে রমজানের মাঝামাঝি বহুল ব্যবহৃত পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে এমন শঙ্কা ক্রেতাদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রাজবাড়ী। তবে এই জেলায় সম্প্রতি পেঁয়াজের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। 2 দিন আগেও মনপ্রতি যেখানে বিক্রি হতো 2000 টাকায়, সেখানে এখন দাম 1000 থেকে 1200 টাকা। মৌসুমের শুরুতেই এমন দামে হতাশ কৃষক। সামনে দাম বাড়তে পারে এমন আশ্বাসে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ কৃষি অধিদপ্তরের। মৌসুমের শুরুতে বিভিন্ন মাঠ থেকে পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী জেলার কৃষকরা। দেশের মোট চাহিদার 15% পেঁয়াজ সরবরাহ করেন রাজবাড়ীর কৃষকেরা। তবে মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম নিয়ে হতাশ জেলার কৃষকেরা। 2-3 দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে 27 টাকায়। অনাকাঙ্ক্ষিত দরপতনে ক্ষতির মুখে রাজবাড়ীর চাষিরা। 2 দিন আগে বাজার ছিল 2000 টাকা, আর 2 দিন পরে বাজার হলো 1200 টাকা। 2100 থেকে যদি 1200 টাকা মন চলে আসে, তাহলে এই কৃষকের কি অবস্থা হবে? বাজারে সরবরাহ বেশি থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। অন্যদিকে খুচরা পর্যায়ে দাম কমার কোনো নেই লক্ষণ। ব্যবসায়ীরা বলছেন, পরিবহনের ব্যয় বৃদ্ধি ও খুচরা পর্যায়ে সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম কমার সুফল পাচ্ছে না ভোক্তারা। প্রচুর পরিমাণে আমদানি, কথা বলছেন, যার কারণে অটোমেটিক দাম কমে গেছে। মূলত বেশি লাভ করে হলো যারা খুচরা ব্যবসায়ী আছে, এরা মূলত বেশি লাভ করে। সিন্ডিকেট এই জায়গায়। আপাতত পেঁয়াজ আমদানির কোনো সিদ্ধান্ত নেই সরকারের। ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
এখনো পেঁয়াজ আমদানি করার জন্য ব্যবস্থা করা হয়নি। সিন্ডিকেট যারা মধ্যস্বত্বব্যাপী ফরিয়া থাকে তারা কিছু লাভ করতে চায়, তবে সরবরাহের সাথে যদি চাহিদা ঠিক থাকে সেক্ষেত্রে দাম ততটা হেরফের হবে না। রাজবাড়ীতে চলতি মৌসুমে 40,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান, দায়িত্ব নেয়ার পর বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে পর্যাপ্ত সময় পায়নি সরকার। তবে বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ থাকায় আপাতত মূল্যবৃদ্ধির কোনো শঙ্কা নেই। গত 4 থেকে 5 মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার। জানান, আগামী 5 বছরে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম একটা কাজ হচ্ছে এসেনশিয়াল যেগুলি ফুড আইটেম সেগুলির স্থিতিশীল রাখা। যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে, তো আমাদের রিয়াকশন টাইমটা ছিল না যে মাঝখানে আমরা কিছু করবো, সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। মানব সভ্যতার বিকাশের অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ভাষা। মায়ের ভাষা মানুষের সহজাত, আর এই ভাষার জন্যই অবিশ্বাস্যভাবে লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে বাঙালিকে। ভাষার জন্য জীবন দেওয়া সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রঙে রূপে আলপনায় রঙিন হচ্ছে বেদি ও চত্বর। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে রং ছড়াচ্ছে বর্ণিল আলপনা। শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও স্বেচ্ছাসেবী দিন রাত পরিশ্রম করে আঁকছেন আলপনা। আলপনা শুধু নান্দনিকতা নয়, 21-এর চেতনা ধারণ করার প্রতীকী ভাষাও। 52 ভাষা শহীদ, আমাদের মা মাটি মাতৃভাষা, এগুলোকে আমরা মনে ধারণ করি বিধায় এই দিনটাতে আমরা তাদেরকে স্মরণ করে এবং তাদেরকে মনে রেখেই আমরা এখানে আলপনাটা করছি। খুবই আনন্দের একটা বিষয়, যেহেতু আমরা চারুকলা অনুষদে পড়ি এবং এত বড় পর্যায়ে করাটা সবসময় হয় না। অনেকগুলো মোটিভ নিয়ে কালেক্টিভ একটা আলপনা তৈরি হয়, কালেক্টিভ একটা জিনিস। এটি ভালোবাসার প্রকাশ, ভাষা শহীদদের আত্মত্যাগ জীবন্ত ও বহমান রাখার আবেগ। এইবার যেহেতু আমরা একটা গণতন্ত্রের দিকে নতুন যাত্রা শুরু করেছি, সেহেতু আমরা এবার লাল, হলুদ আর নীল এই 3টা রঙকে প্রাধান্য দিয়ে একটা উৎসবের আমেজ দেওয়ার চেষ্টা করছি। লোকজ সংস্কৃতির পরম্পরা থেকেই এই আলপনা। শেকড়ের সঙ্গে প্রজন্মের সংযোগ ও ভাষা আন্দোলনের ইতিহাস হৃদয়ে গেঁথে দিতেই এই শিল্প নকশা। টিভিতে দেখতাম যে শহীদ মিনারে এত সুন্দর করে বড় পরিসরে আলপনা দেওয়া হয়, তো তখন মনে হইতো যে আমি যদি কখনো পারতাম। 21শে ফেব্রুয়ারিতে আলপনা করি, তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামে আলপনা করে থাকি। জাতীয় যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে হচ্ছে গিয়ে আমরা যে পার্টিসিপেট করতে পারি, এটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য। আমাদের শিল্পকে সবার সামনে উপস্থাপন করার এই বড় ধরনের একটা সুযোগ হয়। বাংলা ভাষা বাঙালির অহংকার, বাঙালির পরিচয়। রঙে রেখায় শ্রদ্ধা আর ভালোবাসার এই প্রকাশ যেন চিরায়িত। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সাজছে কেন্দ্রীয় শহীদ মিনার। রং তুলিতে আঁকা হচ্ছে আলপনা, দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা সংগ্রামের গান, কবিতা, শ্লোক। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান, যুক্ত হব তার সাথে। ফরহাদ, 21-এর প্রথম প্রহর থেকে তো ফুলে ফুলে ভরে উঠবে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানকার প্রস্তুতি নিয়ে জানাবেন। আপনি জানেন যে রাত 12টা থেকেই কিন্তু 21-এর প্রথম প্রহরের প্রস্তুতি, এবং রাত 12টা থেকেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ যারা ভিআইপি রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি এই 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো শহীদ মিনার চত্বরে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে এবং বিপুল সংখ্যক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি এখানে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ডগ স্কোয়াড এবং অন্যান্য যে আর্টস ওয়ে রয়েছে সেটা কিন্তু বসানো হয়েছে
এবং সার্বিক নিরাপত্তার জন্য কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং তারা জানিয়েছে এবছর যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে এটা প্রথম দলীয় সরকারের অধীনে এবারের শ্রদ্ধা জানাবে শহীদ মিনারে সেই বিষয়ে কিন্তু আরও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং নিরাপত্তার জন্য কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা সার্বিক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে রং তুলির কাজ কিন্তু শেষ হয়েছে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে বেদির যে সামনে সেখানে কিন্তু ঝাড়ু দেওয়া হচ্ছে এবং পরিষ্কার করে পানি দিয়ে ধোয়া হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে, বিশেষ করে বকশীবাজার জগন্নাথ হল ক্রসিং সড়ক দিয়ে কিন্তু তার আসা যাবে না এবং আরও কয়েকটি সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে উপাচার্য ভবন এবং ভাস্কর্য ক্রসিং সড়ক এই সড়কগুলোতে দিয়েও বন্ধ করে দেওয়া আছে। পাশাপাশি টিএসসি শিববাড়ি সড়ক যে ক্রসিং সড়ক সেই সড়কগুলো বন্ধ করে দিয়েছে এবং পায়ে হেঁটে আসার জন্য পলাশী ক্রসিং হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং এবং শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে কিন্তু আসার জন্য বলা হয়েছে এবং পার্কিংয়ের জন্যও কিন্তু আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মোকাররম ভবন এবং নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং এইসব এলাকাগুলোতে সাধারণত পার্কিংয়ের জন্য নির্ধারণ করেছে এবং ডিএমপির বিভিন্ন যে বিভাগ রয়েছে তারাও কিন্তু যেন কোনো ধরনের ট্রাফিক না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। তো কিছুক্ষণ পরেই ডিএমপি এবং র্যাবের পক্ষ থেকে আরও নিরাপত্তার যে বিষয়গুলো সেই বিষয়গুলো জানানো হবে। তা এখন পর্যন্ত আমার কাছে শহীদ মিনার থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। শীত বিদায় নেয় বাড়ছে মশার উৎপাত, আবারও ছড়াতে শুরু করেছে মশাবাহিত নানা রোগ। চলতি বছর এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ১৪০০ মানুষ। এদিকে রাজধানীর বায়ু দূষণ ডেঙ্গুর প্রকোপ বাড়াচ্ছে এমনটা উঠে এসেছে এক গবেষণায়। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুকে এখন সারা বছরের রোগ হিসেবে ধরে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগুতে হবে সরকারকে। মাঘ পেরিয়ে প্রকৃতির বুকে চলে এসেছে ফাগুন। নগর থেকে বিদায় নিচ্ছে শীত। তাপমাত্রা উষ্ণ হতে থাকায় রাজধানীর বিভিন্ন স্থানে বেড়েছে মশার উপদ্রব। রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। তাদের যত ক্ষোভ মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ব্যর্থতায়। মশার লেগে আমরা গরিব মানুষ তো ভালো করে মশারি কিনতে পারি না, গুলব জ্বালায় থাকি। এবার মশা অনেক বাড়ছে, মানে সিটি কর্পোরেশন আল্লাহরা ওরম ঠিক মতন আসে না, ওষুধও ঠিক মতন দেন, এজন্য খুব মশা বাড়ছে। যে ড্রেনের ময়লা আবর্জনা এগুলি থাকে, ওরা এই গলি চিপা আসে না উঠাইবার জন্য। 15 দিনে একদিন আসে এরকম ধরনের আর কি, প্রতিদিন তো আর ওষুধ দিতে আসে না। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে চলতি মাসে এ পর্যন্ত মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩০০ জন। চলতি বছরে মৃত্যু ঘটেছে ৪ জনের। বিশেষজ্ঞরা বলছেন বছরের শুরুতে ব্যবস্থা না নিলে ডেঙ্গু এবারও প্রকট হয়ে ধরা দেবে। সারা বছর সারা দেশ জুড়ে যেহেতু এটা হচ্ছে, সুতরাং যদি আপনি স্বাস্থ্য সমস্যা হিসেবে বলতে চান, এটাকে ১ নম্বর একটা জরুরি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে গণ্য করা উচিত। বছরের শুরুতে দরকার হলো প্রথমে একটা সার্ভে করা, যেমন ধরেন এই মার্চ এপ্রিলে সার্ভেটা করে ফেলা দরকার। সম্প্রতি পরিবেশ বিষয়ক সাময়িকী এনভায়রনমেন্টাল পলিউশনের এক গবেষণায় জানানো হয়েছে বাংলাদেশ সহ যেসব দেশে বায়ু দূষণ বেশি সেসব দেশে ডেঙ্গুতে মৃত্যুহার বিশ্বের গড় মৃত্যুহারের চেয়ে অনেক বাড়তি। আবার এসব দেশের যেসব এলাকা অতি দূষিত মৃত্যুহারও বেশি সেসব এলাকায়। ঢাকা শহরের তাপমাত্রা অন্য শহরগুলোর থেকে বেশি, এই মশাগুলা বেশি করে তারা ডিম পাড়ে, ডিম পারলে পরে বেশি করে মশা হচ্ছে। তো সেই বেশি করে মশা যাতে না হয় সেইখানে আবার তখন দেখতে হবে যে পানি জমে আছে কিনা। কিছু হটস্পট আছে ঢাকা শহরে, কিছু জায়গা আছে যেখানে নাকি বেশি করে ডেঙ্গু হয়। মানুষকে সম্পৃক্ত করে এটার ব্যবস্থাপনা করতে হবে। প্রাকৃতিক উপায়ে মশা নিয়ন্ত্রণে কিছু ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় এবার ভরাডুবি হয়েছে বিএনপির। 4টি আসনের মধ্যে জামায়াতের কাছে 3টিতেই পরাজিত হয়েছে দলটির প্রার্থীরা। ভুল মনোনয়ন, দলীয় কোন্দল, সমন্বয়হীনতা আর নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডেই এমন ভরাডুবি মনে করছেন নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনের মধ্যে 3টিতে পরাজিত হয়েছে বিএনপি প্রার্থী। নির্বাচনে ফলাফল নিয়ে কোন্দল ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। অতীতের সকল সমীকরণ বদলে দিয়ে এবার কুষ্টিয়া 2, 3 ও 4 আসন নিজেদের কবজায় নিয়েছে জামায়াত। যারা প্রকৃত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই, যে কারণে এই ভরাডুবিটা এই 3টা আসনে হয়েছে। মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের মধ্যে সমন্বয় উপরে দেখা গেলেও
তারা একেবারে শেষ রাত্রে যেদিন আর ভোট হবে, বিশেষ করে খোকসা কুমারখালী, তারা সব ভোটগুলো দাঁড়িপাল্লায় দিয়ে দিল। এরকম এটাও একটা বিপর্যয়ের কারণ। সমন্বয়হীনতার ফলেই এই ভরাডুবি বিএনপির মনে করছেন জেলার নেতারা। কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার কাছে ধরাশয়ী প্রকৌশলী জাকির হোসেন সরকার ভরাডুবির জন্য দায়ী করছেন অন্তর্বর্তী কোন্দলকে। দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা বিভাজন ছিল এবং আমাদের এখানে তারও মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিল, তাদের অনুসারীরাও ঠিকমতো আসলে কাজ করেনি। বৃহত্তর কুষ্টিয়ার ৩ জেলার মধ্যে একমাত্র জয়ী কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বললেন, সকলকে নিয়ে উন্নয়নে কাজ করতে চান। যার যে এলাকার সমস্যা আমাকে বললে আমি সেগুলি আমাদের দলীয় নেতৃত্বকে জানাবো, এই উপজেলা বা এই আসনে এই সমস্যা ভাইয়া বা মন্ত্রী মহোদয় বলবো যে এই কাজগুলি করার জন্য, উন্নয়নের জন্য যা চেষ্টা করার, অবশ্যই এটা তো আমার দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে গেছে সংগঠনকে শক্তিশালী করা। জেলা বিএনপি নিয়ে বিরোধ, মনোনয়নের পর কোন্দল আর ৫ই আগস্ট পরবর্তী সময়ে কিছু নেতাকর্মীর অপকর্মের প্রভাব পড়েছে নির্বাচনে, এমন ধারণা সচেতন নাগরিকদের। তৃণমূল নেতাকর্মীদের আশা, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নেবে শীর্ষ নেতৃবৃন্দ। ডিভিসি নিউজ ডেস্ক। বগুড়ার নন্দীগ্রামে ঝগড়া থামাতে বলায় মিলন নামে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুরৈল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শামীম নামে এক যুবকের সঙ্গে নবীর শেখ নামে আরেক যুবকের তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডা হয়। স্কুল ছাত্র মিলন তাদেরকে শান্ত থাকতে বলায় ক্ষিপ্ত হয় শামীম ও তার পক্ষের লোকজন। এরপর মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন এসে অতর্কিতভাবে মিলনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যশোরের শার্শায় আলামিন নামে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে উপজেলার বাড়িপোতা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারাবির নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা আলামিনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার বোর্ড অব পিসের প্রথম সম্মেলনে এই সময়সীমা বেঁধে দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরান জানায়, যদি তেহরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। চিঠিতে আরও বলা হয়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর হামলা হলে এর জবাব দেয়া হবে। হামাস নিরস্ত্রীকরণের আগে গাজা পুনর্গঠন নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। একই দিনে ওয়াশিংটনে ট্রাম্প গঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ভাষণে নেতানিয়াহু বলেন, মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল একমত, গাজাকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত সেখানে কোনো পুনর্গঠন হবে না। পাশাপাশি ওয়াশিংটনে বোর্ড অব পিসের বৈঠকে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ কিভাবে চালু করা যায় সে বিষয়েও আলোচনা চলছে। বোর্ডের সামনে সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি হলো হামাসের ভবিষ্যৎ। হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের প্রধান দাবি এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।